ওয়েলকাম টু মুক্তা সিরিজ 2। এই পার্টের শুরুতে জিনের শাশুড়ি জিনকে বলে, পুরো রাজ্যে ছড়িয়ে গেছে বিয়ের দিন তুমি তোমার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলে। আমার ছেলে তোমাকে জোর করে নিয়ে এসেছে। তোমার কারণে আমাদের পুরো পরিবারের নাম ডুবে যাচ্ছে। জিন বলে, আপনি ভয় পাবেন না মা, আমি সবকিছু ঠিক করার চেষ্টা করব। এরপর ইয়ান তার কাছে এসে বলে, তুমি চিন্তা করো না, আমি লুকে ধরে নিয়ে আসবো। জিন বলে, তুমি ওকে পাবে না, কারণ আমি ওকে মেরে ফেলেছি। সে তার অতীত জীবন কল্পনা করে বলে, ও আমার কাছে ঋণী, ওকে মরতেই হতো। ইয়ান বলে, একটা খারাপ মানুষকেই তো মেরেছো। আমি যত মেরেছি তুমি গুণে শেষ করতে পারবে না, তাই এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। এরপর মিন ইয়ানকে দেখতে থাকলে জিন বলে, ও এখনো কেন সুস্থ হচ্ছে না? মিন বলে, ও সুস্থ হয়ে গেছে, ও শুধু ইচ্ছে করে অসুস্থ থাকছে যাতে কেউ ওর সেবা করে। দেখো, ওর চেহারা লাল হয়ে গেছে, হয়তো ও ওর ভালোবাসার মানুষের কথা ভাবছে। জিন বলে, তুমি কাউকে পছন্দ করো? তাহলে আমাকে বলো, আমি তোমাদের মিলিয়ে দিতে চেষ্টা করব। এরপর ইয়ান ঘুমিয়ে ঘুমিয়ে জিনকে স্বপ্ন দেখছিল। একটু পর জিন এসে তাকে ওষুধ দেয়, পরে সে চলে যায়। ইয়ানের সেবক ঘরে আসলে ইয়ান বলে, আমি একটু পর শ্যানের সঙ্গে দেখা করতে যাব, বড় ভাবিকে এই কথা জানাবে না। মানে সে জিনের কথা বলছে। তার সেবক বলে, বড় ভাবি নিজেই তো শ্যানের সঙ্গে দেখা করতে গেছে। এরপর দেখা যায় জিন শ্যানের কাছে এসেছে। সে শ্যানকে মহারাজের সঙ্গে জিনের দেখা করিয়ে দিতে বলে। সে বলে, আমার কারণে শাও পরিবারের বদনামি হচ্ছে, এতে ইয়ানকে চাকরিতে নেওয়া হবে না, তাই আমাকে কিছু একটা করতে হবে। তখনই ইয়ান সেখানে আসে। সে বলে, তোমার যত ডিল রয়েছে তুমি আমার সাথে করবে, আমাদের বাড়ির বউকে তুমি কোনো অফার দেবে না। এরপর সে জিনকে নিয়ে চলে আসে। পরে ইয়ান ওষুধ খায় আর বলতে থাকে, তোমাকে বাড়ির অবস্থা নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব দেখে নিতে পারবো। তবে এরপরই সে ঘুমিয়ে পড়ে। আসলে জিন তাকে ঘুমের ওষুধ দিয়েছে, কারণ তাকে মহারাজের সঙ্গে দেখা করতেই হবে। এরপর সে মহারাজের কাছে যায় আর সব ঘটনা সত্যি বলে, যে তার কাছে তার পরিবারের লোকেরাই একটা ছেলেকে পাঠিয়েছিল। সে কোনো অন্যায় করেনি, যদিও করে থাকে এর জন্য শাও পরিবার কোনো শাস্তি পেতে পারে না। মহারাজ বলে, ঠিক আছে, তুমি যেটা চাও সেটাই হবে, তবে এভাবে যদি কোনো কিছু ছাড়া আমি তোমার ইচ্ছা পূরণ করে দিই, তাহলে তো মানুষ যে কোনো ইচ্ছা নিয়ে আমার কাছে চলে আসবে। তাই মহারাজ তাকে বেতের আঘাত করতে বলে। এদিকে ইয়ানের ঘুম ভাঙলে সে মিনকে জিনের কথা জিজ্ঞেস করে। মিন তাকে সত্যি বলে দেয়। ইয়ান তাড়াতাড়ি রাজপ্রাসাদে আসলে দেখতে পায় জিনকে শাস্তি দেওয়া হচ্ছিল। সে কাছে যেতে চাইলে শ্যান তাকে বাধা দেয় আর বলে, এখন তুমি সেখানে গেলে ওর সকল পরিশ্রম বৃথা হয়ে যাবে। শাস্তি শেষ হলে ইয়ান তাকে বাড়িতে নিয়ে আসে। এরপর তার সঙ্গে অনেক রাগারাগি করে কেন সে রাজপ্রাসাদে গেল। মিন বলে, ও তো তোমাদের জন্যই করেছে, আবার তুমি ওর সঙ্গে রাগারাগি করছো। ইয়ান তখন তার কাছে ক্ষমা চায় আর বলে, সে এই জীবনে আর কখনো জিনের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। পরে সে চলে যায়। মিন বলে, তোমার দেবরের ব্যবহার খুবই অদ্ভুত। জিন বলে, মনে হচ্ছে তুমি তার প্রতি ইন্টারেস্টেড। তুমি একটা মেয়ে, তাকে তোমার ভালো লাগতেই পারে। মিন বলে, তার মানে তুমি জানো আমি একটা মেয়ে? বাদ দাও, তোমার কাছেই হয়তো ইয়ান গুপ্তধন, আমার কাছেও কিছুই না। পরদিন দেখা যায় ইয়ান মহারাজের আদেশ মতো জিনের চাচি আর চাচাতো বোনকে শাস্তি দিতে চলে এসেছে। ইয়ান চলে আসে। এর পরের সিনে দেখা যায় তারা দুজন শ্যানের সঙ্গে দেখা করতে গেছে। শ্যান বলে, ম্যাডাম, আপনি অনেক সাহসী একটা মেয়ে, আপনি কি আমার বাড়িতে থাকবেন? তাহলে আমি আপনার হয়ে আরো অনেক কাজ করতে রাজি আছি। ইয়ান বলে, তুমি কি সত্যি ওর বাড়িতে যাবে? ইয়ান তখন রেগে জিনকে নিয়ে চলে আসে। ইয়ান বলে, তুমি কি সত্যি ওর বাড়িতে যাবে? জিন বলে, তুমি এসব কি বলছো? শ্যান রাজকুমার দুয়ানের ছেলে। রাজকুমার দুয়ান বেঁচে নেই, তাই ভবিষ্যতে হতে পারে ওর কাছেই সকল ক্ষমতা যেতে পারে। তখন ও আমাদের শাও পরিবারকে অনেক সাহায্য করতে পারবে। এরপর শাও জিনকে ক্যান্ডি কিনে দেয়। হঠাৎ করে ইয়ান এক লোককে দেখে চমকে যায়। সে এরপর তাকে ফলো করতে থাকে। তখন সামনে থেকে মিন এসে তাকে বাধা দেয়। সে বলে, এই ছেলেটা আমার সঙ্গে মেডিকেলের বিষয়ে কাজ করে, তুমি ওকে নিতে পারবে না, কারণ ও আমার। ইয়ান তার কথায় প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ সে তো জানে মিন একটা ছেলে, তাই সে সেখান থেকে চলে আসে। এরপর মিন বলে, সত্যি করে বলো তুমি কে? আমি তোমাকে পাহাড়ের নিচ থেকে অসুস্থ অবস্থায় নিয়ে এসেছিলাম, তুমি কি মনে করেছো আমি খেয়াল করিনি? তুমি যখনই সময় পাও শাও পরিবারের উপর নজর রাখো। সে তখন বলে, আমি শাও পরিবারের বড় ছেলে ইউনশি। মিন বলে, তাহলে আপনি তাদের সঙ্গে পরিচয় দিচ্ছেন না কেন? জিনকে আপনার কথা বলছেন না কেন? ইউনশি বলে, জিন আর আমার বিয়ে হয়নি, শুধুমাত্র এঙ্গেজমেন্ট হয়েছিল, তবে এখন আর ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক সম্ভব না। মিন বলে, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সুস্থ করেই ছাড়ব। ইউনশি বলে, আপু আপনি যথেষ্ট করেছেন, আপনাকে বেশি কষ্ট করতে হবে না। মিন বলে, আপনি জানেন আমি মেয়ে? আপনি কি করে জানেন? আপনি আমাকে পোশাক বদল করতে দেখেছেন নাকি গোসল করতে দেখেছেন? ইউনশি এর কোনো উত্তর দেয় না। এরপর ইউনশির কাছে তার সেবক এসে বলে, ফ্যাংকুই দক্ষিণের ভাঙা টেম্পলে রয়েছে। ইয়ান সেখানে গেলে দেখতে পায় তার অবস্থা খুবই খারাপ।
সে বলতে থাকে, আমাকে আমার স্ত্রী আর সন্তানদের নিয়ে ভয় দেখানো হয়েছিল, তাই আমি আপনার বাবা আর ভাইদের নামে মিথ্যা বয়ান দিয়েছি। এরপর সে মারা যায়। তখনই কেউ একজন ইয়ানের উপর অ্যাটাক করলে ইয়ান তার সঙ্গে ফাইট করে। ওই সময় তারা ইয়ানের উপর বিষ ছিটিয়ে দেয়, যার ফলে ইয়ান পড়ে যেতে থাকলে ইউনশি এসে এদেরকে মেরে ফেলে আর ইয়ানকে বিষের ওষুধ দেয়। ইয়ান তার মুখোশ খুলে ফেলে। তখন সে ভীষণ অবাক হয়ে যায়। সে বলে, ভাইয়া তুমি বেঁচে আছো, তাহলে বাড়িতে কেন যাচ্ছ না? ইউনশি বলে, আমি কোনোভাবে যুদ্ধ থেকে বেঁচে গিয়েছিলাম, সবার কাছে আমি মৃত মানুষ, তাই আমি বাড়িতে যেতে পারবো না। তুমি বাড়ি চলে যাও, নয়তো বাড়ির লোকেরা তোমার জন্য চিন্তা করবে। ইউনশি বলে, তাকেও জানিও না। এরপর সে চলে যায়। ইয়ান বাড়িতে আসার পর অনেক বেশি অসুস্থ হয়ে যায়। জিন যখন তার পাশে বসেছিল তখন সে বলতে থাকে, ভাইয়া তুমি জিনকে নিও না, জিন তুমি যেও না। এরপর পরদিন সকাল হলে ইয়ানের সেবক বলে, আপনি ভালো আছেন? কাল সারা রাত আপনি বড় ভাবির নাম নিয়ে ডেকেছেন। এটা শুনে ইয়ান ভীষণ লজ্জা পেয়ে যায়। তখন সামনে থেকে জিন এসে বলে, আমরা সবাই টেম্পলে যাচ্ছি, তুমি রেডি হয়ে যাও। ইয়ান লজ্জা পেয়ে তাড়াতাড়ি ভেতরে চলে যায়। এরপর জিন ক্যান্ডি খাচ্ছিল আর ইয়ানের কথা মনে করছিল। তখন তার শাশুড়ি ভেতরে আসে আর তাকে একটা ব্রেসলেট দিয়ে বলে, এটা ইউনশি কিনেছিল তার স্ত্রীকে পরাবে বলে, তুমি এটা পরে রাখো, ইউনশির আত্মা খুশি হবে। শাশুড়ি চলে গেলে জিন তার হাতে ইয়ানের কামড়ের দাগ দেখতে পায়। তার তখন ভীষণ খারাপ লাগতে থাকে, কারণ সে বুঝতে পারছে না তার কি করা উচিত। এরপর ইয়ান যখন টেম্পলের ভেতরে ঢুকছিল তখন সে কাউকে ফলো করতে দেখে। একটু পর সে সেই লোককে ধরলে লোকটি তার হাতে আঘাত করে পালিয়ে যায়। তখন জিন সেখানে আসে। সে ইয়ানের হাতে আঘাত দেখলে ইয়ান বলে, এমনিই কেটে গেছে, চিন্তা করার কিছু নেই। তখনই ওপর থেকে তাদের গায়ে একটা লাল ফিতা পড়ে। সেখানে লেখা ছিল ভাগ্যবান জুটি। সেটা বাতাসে উড়ে যেতে চাইলে এরা দুজন আবার সেটা ধরে ফেলে। ওই সময় জিনের চাচাতো বোন শি সেখানে আসে। সে ইয়ানের সঙ্গে কথা বলতে চাইলে জিন বলে, ইয়ান চলো আমরা ভেতরে যাব। শি বলে, তুমি কেন ওকে ডাকছো? তুমি ওর ভাবি, ওর স্ত্রী নও। জিন এরপর ভেতরে চলে যায়। ইয়ান শিকে বাইরে নিয়ে আসে। এরপর বলে, আর কখনো যেন আমি তোমাকে আমার আশেপাশে না দেখি, এই জীবনে কখনোই আমি তোমাকে বিয়ে করব না। সে ভেতরে চলে যায়। আড়াল থেকে এক লোক তাকে দেখছিল। এই লোক হলো রাজকুমার ইউ, মানে রাজার 3 নম্বর ভাইয়ের একজন লোক। সে রাজকুমার ইউ এর সঙ্গে শিয়ের কথা বলে। রাজকুমার ইউ বলে, শাও পরিবারকে শেষ করতে হলে এই মেয়েটা আমাদের কাজে লাগতে পারে। এরপর জিন একটা বাতি পানিতে ভাসিয়ে দেয়। তখন ইয়ান সেখানে আসে। ইয়ান বলে, আমি বুঝতে পেরেছি, তুমি আমার ভাবি, আমি তোমাকে দেখে রাখতে পারবো, রক্ষা করতে পারবো, সম্মান করতে পারবো, তবে আমি তোমাকে, এটা বলে সে থেমে যায়। পরে মনে মনে বলে, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। জিন নিজেকে শান্ত করে বলে, আমি শুনেছি এই বাতি যত দূরে যায় ততই মনের ইচ্ছা পূরণ হয়। তবে এরপরই বাতিটা ডুবে যায় আর তারা বুঝতে পারে তাদের মনের ইচ্ছা পূরণ হবে না। দূর থেকে ইউনশি আর মিন এগুলো দেখছিল। মিন বলে, আপনার খারাপ লাগছে না? ইউনশি বলে, আমি চাই ওরা ভালো থাকুক, এমনিতেও আমার দিন ঘনিয়ে এসেছে, আমি ওর স্বপ্নে দেখতে পারি না। মিন বলে, আপনি চিন্তা করবেন না, লোকে আমাকে ডিভাইন ডাক্তার বলে, আমি অবশ্যই আপনাকে সুস্থ করব। পরদিন জিন আর তার ননদ একসঙ্গে ফুল গাছ দেখছিল। হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকালে তারা ভীষণ অবাক হয়ে যায়। জিনের মনে পড়ে আগের জন্মে এই সময় অনেক দুর্ভিক্ষ হয়েছিল। লু তাকে বলেছিল, আমাদের বাড়িওয়ালার ছেলের সঙ্গে এক রাত থাকলে তারা আমাদেরকে খাবার দেবে। তুমি কি চাও আমি না খেয়ে মরে যাই? তুমি এখনই সেখানে যাও। একটু পর জিনের কাছে ইয়ান আসলে জিন বলে, মনে হচ্ছে এই বছর অনেক ভারী বৃষ্টি হবে, হতে পারে আমাদের সীমান্ত এলাকাগুলোতে বন্যা হবে। ইয়ান এটা শুনে বলে, তুমি আগেই এগুলো বলো না, মানুষ শুনলে আমাদের খারাপ বলবে। জিন বলে, আমি জানি, আমরা লুকিয়ে কিছু শস্য সীমান্ত এলাকাগুলোতে নিয়ে যাব। যদি সত্যিই সেখানে বন্যা হয় তাহলে আমরা সেখানকার মানুষদের সাহায্য করব। এতে আমাদের সম্মান আবার আগের মতো বেড়ে যাবে। আর যদি বন্যা না হয় তাহলে আমরা আমাদের চালগুলো কম দামে সেখানে বিক্রি করে দিয়ে আসবো। ইয়ান তার কথাতে রাজি হয়। এরপর সে বলে, মাঝে মাঝে মনে হয় তুমি ভবিষ্যৎ দেখতে পাও। আগেরবারও তুমি বলেছিলে আমাদের পরিবারের উপর বিপদ আসবে। জিন বলে, এমন কিছুই না, আমি শুধু আন্দাজ করছি। এদিকে ইউনশি তাদের কেসের আরেকটা ক্লু পেয়েছে, তাই সে সেটা ইনভেস্টিগেট করার জন্য চলে যায়। এরপর দেখা যায় জিন সকল চালের বস্তা সাজিয়ে রাখছে। ইয়ানও সেখানেই ছিল। তখন ইয়ান সেবকদের মধ্যে একজনকে দেখে তার মুখ খুলে ফেললে দেখা যায় এটা হলো শ্যান। সে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? শ্যান বলে, আমি দেখতে এসেছি তোমরা কি করতে চাইছো। তোমরা এতগুলো চাল পাচার করতে চাইছো? জানো এটা একটা অপরাধ। জিন বলে, পাচার করছি না, আমরা শুধু অন্য শহরে নিয়ে যাচ্ছি, কারণ আমার মনে হচ্ছে সেখানে বন্যা হবে। শ্যান বলে, তার মানে আপনি এই কাজ করছেন যাতে কোর্টে শাও পরিবারের নাম বেড়ে যায় আর ইয়ান রিলিফ ও খাদ্যমন্ত্রী হিসেবে নাম লেখাতে পারে। এই কথা শুনে ইয়ান ভীষণ অবাক হয়ে যায় যে জিন আসলে তার জন্য সবকিছু করছে।
জিন বলে আমি অন্যায় কি করেছি? আমি মানুষকে সাহায্য করব, বিনিময়ে আমি তার ক্রেডিট নেব, সেটাও কি নিতে পারবো না? শ্যান এরপর চলে যায়। এরপর ইয়ানের সঙ্গে ইউনশি দেখা করতে আসলে সে তাকে জড়িয়ে ধরে আর তার কাছে ক্ষমা চায়। ইউনশি বলে, ক্ষমা তো আমার চাওয়া উচিত, পুরো বাড়ির দায়িত্ব এখন তোমার একার উপর পড়ে আছে, তুমি ভয় পেও না, সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে জিন বৃষ্টিতে ভিজে চাল উঠাচ্ছিল, তখন ইয়ান এসে তার মাথায় ছাতা ধরে। এরপর দেখা যায় জিন অসুস্থ হয়ে গেছে। একটু পর ইয়ান তার জন্য স্যুপ নিয়ে আসে আর মিনকে বাইরে যেতে বলে। মিন বাইরে গিয়ে দেখতে পায় ইয়ংশি জিনের জন্য ওষুধ বানিয়ে এনেছে। মিন বলে, তুমি ভেতরে যাও, কেন দূরে দূরে থেকে নিজেকে কষ্ট দিচ্ছ? ইয়ংশি বলে, আমি দূরে থেকে ওকে দেখছি, এটাই ভালো। ওদিকে জিনের শীত লাগছিল, তাই ইয়ান দরজা বন্ধ করতে আসলে সে তার ভাইকে দেখে বাইরে আসে আর বলে, তুমি ভেতরে যাচ্ছ না কেন? ইয়ংশি বলে, আমার যাওয়ার দরকার নেই, তুমি ওর খেয়াল রেখো, তাতেই হবে। ইয়ান বলে, ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তুমি তাই আমাকে দিয়েছ, তাই বলে এত বড় জিনিস আমি তোমার কাছে চাইতে পারবো না। ইয়ংশি বলে, যদি আগের পরিস্থিতি থাকতো তাহলে আমি কখনোই জিনকে তোমাকে দিতাম না, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন, এখন তুমি ওকে ভালো রাখতে পারবে। অন্যদিকে ভেতরে মিন বলে, আমি জানি তুমি ইয়ানের প্রতি দুর্বল, তুমি কখনো ভেবে দেখেছো যদি কখনো ইয়ংশি ফিরে আসে? জিনের হাত থেকে তখন ওষুধ পড়ে যায়। এখানে ইয়ান অনেক ভয় পেয়ে যায়। ইয়ংশি বলে, যাও ভেতরে গিয়ে দেখো। ইয়ান দৌড়ে ভেতরে চলে যায়। ইয়ংশি বলে, তুমি এখনো ছোটই আছো, এখনো তুমি কোনো কিছুই লুকিয়ে রাখতে পারো না। ইয়ান ভেতরে গেলে জিন বলে, ছোট ভাই তুমি নিজের কাজে অনেক ব্যস্ত, আমার এখানে দাসীরা আছে, আরো মিন আছে, তাই তোমাকে আর আমার এখানে আসতে হবে না। ইয়ান অনেক মন খারাপ করে বলে, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেও। এরপর সে চলে যায়। পরের সিনে দেখা যায় জিন এক চালের দোকানের লোকের সঙ্গে কথা বলছে। সে বলে, আপনি কেন আমার কাছে চাল বিক্রি করতে চাইছেন না? লোকটি বলে, আমি আপনাকে সব বলতেও পারছি না, আবার চালগুলো বিক্রিও করতে পারছি না। তখনই শি সেখানে আসে। সে বলে, এই লোক তো ভালো, বাজারের কেউ তোমার কাছে চাল বিক্রি করবে না। দেখা যায় তাকে এই কাজ করতে বলেছে রাজকুমার ইউ। সে জিনকে মারতে চাইলে ইয়াং সেখানে চলে আসে। শি বলে, এজন্যই তো বলি কেন ইয়ান আমাকে পছন্দ করে না। জিন, তুমি তোমার দেবরকে পটাতে চাইছো, তোমার লজ্জা করে না? ইয়ান তখন তার গলায় তলোয়ার ধরে, যার ফলে তার কিছু চুল কেটে যায়। এতে শি প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর বাড়িতে আসলে এরা বাড়ির তৃতীয় বউ রোয়ের সঙ্গে কথা বলছিল। সে বলে, ভাবি ইয়ান আপনার সঙ্গেই বেশি মেশে, আপনি ওর জন্য ভালো একটা মেয়ে খুঁজে দিন। রাতের বেলা ইয়ানের সেবক কতগুলো মেয়ের ছবি নিয়ে আসে, যাদের ছবি জিন পাঠিয়েছে। এদের মধ্যে থেকে ইয়ানকে একজনকে চুজ করতে বলেছে। ওই সময় ইয়ান প্রচন্ড ড্রাঙ্ক ছিল। সে সরাসরি জিনের ঘরে চলে যায়। সে বলে, তুমি সত্যিই চাও আমি অন্য কাউকে বিয়ে করি? এরপর সে তাকে ধরে বলে, যেদিন তুমি জেলখানায় আমার সঙ্গে দেখা করতে গিয়েছিলে সেদিনই তুমি আমার সঙ্গে আটকা পড়ে গেছো, তুমি আমার থেকে আর পালাতে পারবে না। তুমি বলছো আমাকে মেয়ে পছন্দ করতে, আমি পছন্দ করি তোমাকে, তুমি আমার জন্য বউ আনতে চাও, তাই তো? তাহলে নিজেকে বউ বানিয়ে আমার কাছে চলে আসো। এই বলে সে তাকে কিস করে। জিন তাকে সরিয়ে দিলে ইয়ান আবার তাকে কিস করতে চায়। তখন জিন মুখে হাত দিয়ে রাখে, এরপর তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ইয়ান তখন সরি বলে আর বলে, আমি সত্যি তোমাকে পছন্দ করি। জিন বলে, মনে রাখবে আমি তোমার ভাবি। ইয়ান চলে যায়। একটু পর দেখা যায় জিন অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। সে ইয়ানকে স্বপ্নে দেখছিল। বর্তমানে সে ইয়ানকে ডাকতে থাকলে ইয়ান বলে, আমার তোমাকে রাগানো উচিত হয়নি, আমাকে ক্ষমা করে দাও। তবে এরপর সে তার হাত ধরে বলে, আমি সত্যি তোমাকে ছাড়তে পারবো না, তুমি আমাকে নিজের কাছে রাখো। তখনই ইয়ানের দাদি আসে। সে জিনের হাতে আঘাত দেখে বলে, এগুলো কি শি করেছে? তুমি কোথায় ছিলে? ইয়ান বলে, শি করেনি, আমি করেছি। তার দাদি বলে, তুমি তোমার ভাবিকে আঘাত দিয়েছো? তোমাকে কি আমি এই শিক্ষা দিয়েছি? বাইরে গিয়ে হাঁটু গেড়ে বসে থাকো। এখানে সিন কাট হয়ে যায়। এরপর কয়েকদিন পরে সিন দেখানো হয়। শ্যান ইয়ানকে বলছিল সবকিছু প্রস্তুত হয়ে গেছে, এবার শুধু ইয়ানকে সীমান্তে যেতে হবে। তখন জিন সেখানে আসে আর সে কতখানি রেশন স্টক করেছে এই সবকিছু রিপোর্ট দেয়। শ্যান এগুলো দেখে বলে, আপনি তো অনেক ভালো কাজ করেন, আমার বাড়িতে একটা মহিলা মানুষের দরকার, আপনি আমার কাছে চলে আসুন। ইয়ান বলে, তুমি জানো তুমি কি বলছো? শ্যান বলে, দেখো জিন ম্যাডাম একদম অল্প বয়সী একটা মেয়ে, সে সারাটা জীবন একটা মেমোরিয়াল ট্যাবলেটের সঙ্গে কেন কাটাবে বলো? জিন বলে, আপনি আর কখনো এই ধরনের কথা বলবেন না, আমি ইউনশির স্ত্রী। এরপর ইয়ান সীমান্তে চলে যাচ্ছিল। সবাই তাকে বিদায় জানাচ্ছিল, শুধুমাত্র জিন ছিল না। একটু পর জিন সেখানে আসে আর তাকে ডাক দিলে ইয়ান ঘোড়া থেকে নেমে তার কাছে আসে। সে বলে, আমি ভেবেছিলাম তুমি আসবে না। জিন বলে, সবসময় মনে রাখবে তোমাকে বেঁচে থাকতে হবে, আমি বাড়িতে তোমার জন্য অপেক্ষা করছি। ইয়ান খুশি হয়ে চলে যায়। এরপর জিনের কাছে শি এসে বলে, আমি তোমাকে মেরে ফেলবো, তোমার কারণে আমার বাবা মা সবাই জেলে আছে। জিন বলে, আমি আবার কি করেছি?
শি বলে, তোমার সঙ্গে কম্পিটিশন করার জন্য আমি চাল কিনতে চেয়েছি। এজন্য আমার বাবা মা অনেক টাকা ঋণ নিয়েছে। ঋণ পরিশোধ না করায় তাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। জিন চাকু ফেলে দিয়ে বলে, সেটা কি আমার দোষ নাকি? শি আবারও তাকে মারতে যেতে চাইলে শি এসে তাকে বাঁচিয়ে নেয়। জিন তাকে দেখে বলে, ভাইয়া আমি কি আপনাকে চিনি? আপনাকে পরিচিত মনে হচ্ছে। শি কোনো কিছু না বলে চলে যায়। এরপর শি ওষুধ তৈরি করছিল। তখন জিন সেখানে এসে তাকে দেখে বলে, ভাইয়া আপনি এখানে? তখন তার হাত থেকে একটু ওষুধ জিনের হাতে পড়ে যায়। শি তার হাত মুছে দিয়ে তার জন্য ওষুধ নিয়ে আসে। জিন অবাক হয়ে বলে, আপনি আমাদের রান্নাঘর সম্পর্কে এত পরিচিত কিভাবে? তখনই তারা শুনতে পায় তৃতীয় ভাবি মানে রোয়ের ছেলে হয়েছে। এরপর এরা সবাই খুশি ছিল যে বাড়িতে নতুন বাচ্চা এসেছে। পরের সিনে দেখা যায় ইয়ান জিনের কাছে চিঠি লিখেছে, যেখানে সে বর্তমান পরিস্থিতির কথা জানিয়েছে। সে এলাকার কিছু খাবার তার জন্য পাঠিয়েছে আর তার জন্য একটা ব্রেসলেট পাঠিয়েছে। ইয়ান লিখেছে, এই জায়গা অনেক সুন্দর, যদি কখনো সময় হয় তাহলে তোমাকে এই জায়গা দেখাতে আনবো। জিন সেই ব্রেসলেটটা পরে। এরপর জিন স্বপ্নে দেখে ইয়ানের বুকে রক্ত, আর সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। জিন ভীষণ ভয় পেয়ে যায়। পরের সিনে দেখা যায় রো একজন লোকের সঙ্গে কথা বলছে। এ ছিল রাজকুমার এর সেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। রো বলে, শাও পরিবারের অবস্থা এমনিতেই খারাপ, আবার তুমি আমার কাছে কেন এসেছো? অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি কি ভুলে গেছো আমরা তোমাকে এই বাড়িতে কেন পাঠিয়েছিলাম? তোমাকে পাঠিয়েছি আমরা এই বাড়ির প্রাইভেট সিল জোগাড় করার জন্য। এখন ইয়ান বাড়িতে নেই, তোমার কাজ হচ্ছে জিনকে মেরে ফেলা। সে তার হাতে একটা ওষুধ দেয়। এরপর জিন ইয়ানের জন্য অ্যানসেন্ট্রাল হলে প্রার্থনা করছিল। তখন রো তার জন্য একটা স্যুপ নিয়ে আসে। জিন সেটা দেখে বলে, তুমি কি এতে কিছু মিশিয়েছো? ইয়ান যাওয়ার আগে আমাকে সবকিছু বলেছে। তখন দেখানো হয় মিন ইয়ানকে বলছিল, তোমার তৃতীয় ভাবের শরীরে যে বিষ পাওয়া গেছে সেটা সাধারণত কোনো সেক্টের লোকেরা তাদের এজেন্টদের কন্ট্রোলে রাখার জন্য ব্যবহার করে। তোমার ভাবি এতটাও সহজ নয়। বর্তমানে রো বলে, ভাবি আপনার মনে হচ্ছে আমি এটাতে কিছু মিশিয়েছি? সে তখন সেই স্যুপ খেয়ে দেখায়। এরপর বলে, হ্যাঁ, আমাকে এই বাড়িতে একটা গুপ্তচর হিসেবে পাঠানো হয়েছে। তখন দেখানো হয় ইয়ান তাকে বলছিল, সত্যি করে বলুন আপনি কে? আমার ভাই যুদ্ধে যাওয়ার আগে আমাকে বারবার বলেছে, যা কিছুই হয়ে যাক আমি যেন আপনাকে দেখে রাখি। রো বলে, তার মানে সে আগে থেকেই জানতো যে আমি একটা গুপ্তচর? ইয়ান বলে, হ্যাঁ সে জানতো, তারপরও সে আপনাকে ভালোবাসতো। আমরা কি আপনাকে কম ভালোবেসেছি? আপনি কেন আমাদের পরিবার শেষ করতে চান? সত্যি করে বলুন এর পেছনে কে আছে? রো বলে, আমি বলতে পারবো না। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ, কিন্তু আমার মাস্টার আমার জীবন দিয়েছে। সে আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে, খাবার দিয়েছে, থাকার জায়গা দিয়েছে। আমি তাকে ধোঁকা দিতে পারবো না। বর্তমানে সে জিনকে বলে, আপনি আর ইয়ান আমাকে আর আমার সন্তানকে বাঁচিয়েছেন। আমি কেন আপনাদেরকে মারতে যাব? আমাকে আপনাকে অজ্ঞান করে ফেলতে বলা হয়েছে। এখন তারা ইয়ানকে মারতে যাবে। ভাবি, আমি আপনার জন্য গাড়ি রেডি করে ফেলেছি, আপনি এখনই ইয়ানের কাছে যান। জিন যখন বাইরে আসে তখন কেউ তাকে মারতে চাইলে রো তার সামনে এসে দাঁড়ায়। সেই লোক আবারও তাকে মারতে চাইলে শি ওই লোককে মেরে ফেলে। এখানে সিন কাট হয়ে যায়। আমরা ইয়ানকে দেখি যে কিনা বাইরে খাবার খাচ্ছিল। তখনই পেছনে জিনের গাড়ি থামে। সে পেছন থেকে ইয়ানকে ডাকে আর এরপর দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। এরপর জিন রো এর ছাই নদীতে ফেলছিল। তখন সে মনে করছিল, রো বলছিল, আমি জানি তুমি কি জানতে চাও, তবে ওই লোকের সঙ্গে তোমরা পারবে না। এরপর সে কান্না করে বলতে থাকে, ইয়ানের ভাই যখন যুদ্ধে গেল তখন আমি কেন তাকে বললাম না আমি তাকে ভালোবাসি? তখন বলিনি, আর কোনোদিন বলার সুযোগ হয়নি। জিন, তুমিও মনের মধ্যে কিছু লুকিয়ে রেখো না, মনের কথা সবাইকে জানিয়ে দিও। বর্তমানে জিন বলতে থাকে, আমি রোয়ের মতো মনে কষ্ট নিয়ে জীবন পার করতে চাই না। সত্যি কথা বলতে ইয়ান, আমিও তোমাকে পছন্দ করি। ইয়ান ভীষণ খুশি হয়, তবে সে তার হাত ছেড়ে দেয় আর বলে, একটা জিনিস আমি তোমাকে বলিনি, সেটা হলো ভাইয়া বেঁচে আছে। এরপর জিন শির সঙ্গে দেখা করতে যায়। সে তাকে দেখে বলে, তুমি সত্যিই ফিরে এসেছো? তাহলে তুমি বাড়িতে কেন গেলে না? শি বলে, মানুষের সামনে আমি বেঁচে নেই, আর তাছাড়া আমি বাড়িতে গেলে তোমার আর ইয়ানের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। জিন তখন কান্না করে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি নিজেকে সামলাতে পারিনি, আমি ইয়ানকে ভালোবেসে ফেলেছি। সে তার ব্রেসলেটটা ফিরিয়ে দেয় আর নিচে বসে তার কাছে ক্ষমা চাইতে থাকে। শি বলে, আমি তোমাকে দোষ দিচ্ছি না। এদিকে মিন বলে, তুমি ওকে তোমার ভাইয়ের কাছে নিয়ে এসেছো। এতদিনে ও নিজের মনের কথা বুঝতে পেরেছে, তোমাকে নিজের ভালোবাসার কথা বলেছে। এখন তুমি ওকে তোমার ভাইয়ের কাছে নিয়ে এসেছো। এখন যদি ও দায়িত্বের কারণে তোমার ভাইকেই বেছে নেয়। অন্যদিকে শি বলে, আমি অনেক খুশি হয়েছি যে তুমি ইয়ানকে ভালোবেসেছো। ইয়ান তোমার স্বামী হবে, এটা ওর ভাগ্য। এরপরেই সে অসুস্থ হয়ে যায়। জিন চিৎকার শুরু করলে এরা দুজন সেখানে যায়।
এরপর দেখা যায় ইউনশির হাত অন্যরকম দেখাচ্ছে। মিন বলে, আমি যখন তাকে পাহাড়ের নিচে পেয়েছিলাম ওই সময় অলরেডি তার শরীরে বিষ ঢুকে গিয়েছিল। এই বিষের অ্যান্টিডোট আমি এখনো খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাইনি। ইয়ান বলে, এই জন্যই তো ভাইয়া বাড়িতে ফিরে যায়নি। মিন বলে, আমি সর্বোচ্চ চেষ্টা করব তাকে সুস্থ করার। এরপর মিন নিজের হাত কেটে বাড়িতে রক্ত বের করছিল, কারণ এটা দিয়ে সে ওষুধ বানাবে। তখন ইউনশি সেটা দেখে ফেলে। সে বলে, তুমি নিজেকে এত কষ্ট কেন দিচ্ছ? মিন বলে, আমি ছোটবেলা থেকেই অনেক জড়িবুটি খেয়েছি, আমার রক্ত তোমাকে কিছুদিনের জন্য হলেও ভালো রাখবে। ইউনশি বলে, তুমি আমার জন্য কেন কষ্ট করছো? মিন বলে, অবশ্যই আমি একটা আশাই করছি, তুমি কি এখনো বুঝতে পারছো না? আমি তোমাকে পছন্দ করি। এরপর সে তাকে কিস করে দেয়। জিন এসে তাদেরকে দেখে তাড়াতাড়ি চলে যায়। এরপর সে ইয়ানের কাছে আসে। ইয়ান তাকে দেখে চুপ করে থাকলে জিন বলে, তুমি চিন্তা করো না, আমি ভাইয়াকে আমাদের ব্যাপারে বলে দিয়েছি। ইয়ান ভীষণ খুশি হয় যে জিন তাকেই চুজ করেছে। এরপর তারা দুজন শাও পরিবারের নাম ক্লিয়ার করার জন্য ইনভেস্টিগেট করতে আসে। এখানে একটা ছেলের সঙ্গে তাদের দেখা হয়। ছেলেটা বলে তার পেট ভীষণ ব্যথা করছে। এরপর এরা তাকে রেস্টুরেন্টে এনে খাবার কিনে দেয়। ছেলেটা বলে সে এখানকার গভর্নরের ছেলে, তার নাম লুও। জিনের মন তখন অনেক খারাপ হয়ে যায়, কারণ তার ভাইয়ের নামও লুও ছিল। তখন দেখা যায় আড়াল থেকে এদেরকে একজন দেখে। সে গভর্নরকে গিয়ে বলে, আমি নিজের চোখে দেখেছি ইয়ান আপনার ছেলেকে বন্দি করেছে। গভর্নর তখন প্রচন্ড রেগে যায়। একটু পর ইয়ান এক জায়গায় ইনভেস্টিগেট করতে আসে, তবে তখন জিন আসে আর বলে যে আমাদের এখন এখান থেকে পালাতে হবে। ওই সময়ে তারা কারো আসার শব্দ শুনে লুকিয়ে পড়ে। তখন দেখা যায় রাজকুমার ইউ এর অ্যাসিস্ট্যান্ট আর গভর্নর এখানে এসেছে। এখানে অ্যাসিস্ট্যান্টের সঙ্গে গভর্নরের একটু কথা কাটাকাটি হলে ওই অ্যাসিস্ট্যান্ট তাকে মেরে ফেলে। তারা চলে গেলে ইয়ান সেখানে গিয়ে গভর্নরকে একটা ওষুধ খাওয়ায়। এরপর বাড়িতে আনা হলে মিন বলে সে সর্বোচ্চ আধা ঘন্টা বাঁচবে, তাই যা জিজ্ঞেস করার জিজ্ঞেস করে ফেলো। গভর্নর বলে, আমি তোমাদেরকে কিছুই বলবো না, তোমরা আমার ছেলেকে কিডন্যাপ করতে চেয়েছো। তখনই ইউনশি আসে। সে বলে, গভর্নরের বাড়ির সবাইকে মেরে ফেলা হয়েছে, আমি শুধু এই ছেলেটাকে বাঁচাতে পেরেছি। লুও তার বাবাকে দেখে কান্না শুরু করে। সে বলে, তারা বলেছে ওই সেনাদেরকে নাকি ইয়ান পাঠিয়েছে। ইয়ান বলে, এখন আপনি সত্যি বলবেন তো? দেখছেন আমি কখন থেকে আপনার সাথে আছি, অথচ আমি নাকি লোক পাঠিয়েছি। এরপর গভর্নর বলতে শুরু করে। সে বলে, আমি অনেক আগে থেকেই রাজকুমার ইউ এর হয়ে চোরাকারবারির কাজ করছি, তবে এটা আপনার বাবা দেখে ফেলে। সে বাধা দিতে চাইলে রাজকুমার ইউ আপনার বাবা আর ভাইদের খাবারের সঙ্গে মিলিয়ে এমন ওষুধ খাওয়ায় যাতে তারা যুদ্ধে হেরে যায়। ইয়ান ভীষণ অবাক হয়ে যায় যে তারা শুধু চেয়েছে তার বাবা আর ভাই যেন যুদ্ধে হেরে যায়, তারা তো তাদের মারতে চায়নি, তাহলে মেরেছে কে? গভর্নর বলে, এর সকল প্রমাণ আমার অফিসে আছে, আপনারা সেখানে গেলেই পাবেন। আর এরপরই সে মারা যায়। পরের সিনে দেখা যায় জিনের মন খারাপ ছিল, কারণ সে তার ভাইকে মিস করছিল। তখন ইয়ান কল্পনা করে সে অনেক আগেই খবর পেয়েছিল যে জিনের ভাইকে গভর্নরের ছেলে হিসেবে পাঠানো হয়েছে, তবে যেহেতু জিনের ভাই ভালো ছিল তাই সে আর এই কথা জিনকে বলেনি। এরপর ইয়ান বলে, আজ রাতে আমরা একসঙ্গে ঘুরতে যাব। পরে দেখা যায় তারা 4 জন বাইরে এসেছে, তবে মিন জিনের সঙ্গে বেশি ঘেঁষে থাকে বলে ইয়ানের ভীষণ রাগ হচ্ছিল। এরপর এরা দুজন আলাদা বসে। ইয়ান বলে, সবকিছু ঠিক হয়ে গেলে আমি বাড়ির সবাইকে জানিয়ে দিতে চাই আমি তোমাকে পছন্দ করি এবং সবার সম্মতিতে আমি তোমাকে বিয়ে করতে চাই। জিন অনেক খুশি হয়ে বসেছিল। তখন ইয়ান তাকে কিস করে দেয়। পরদিন সকালে ইয়ান দেখতে পায় মিন আর তার ভাই গাড়ি থেকে নামছে না। ভেতরে মিন জোরে জোরে বলছিল, আমাকে একটু তোমার জামাটা খুলতে দাও। এটা শুনে ইয়ান দৌড়ে ভেতরে গিয়ে মিনকে নামিয়ে দেয়। এরপর বলে, ভাইয়া ও কি কোনোভাবে তোমার সুবিধা নেওয়ার চেষ্টা করছে? ইউনশি বলে, তুমি এসব কি বলছো? আমি উল্টো আরো ওর সুবিধা নিচ্ছি। এই কথা শুনে ইয়ানের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বলে, ভাইয়া তুমি আমাদের বাড়ির বড় ছেলে, তুমি এরকম কাজ কি করে করতে পারো? ইউনশি বলে, তুমি কি পাগল নাকি? মিন একটা মেয়ে। বাইরে এরা হাসাহাসি করছিল। ইয়ান বাইরে এসে বলে, তুমি মেয়ে? কেউ বলবে তুমি মেয়ে? মিন বলে, আমার উচিত তোমার চোখের চিকিৎসা করানো, কারণ তুমি ছাড়া সবাই জানে যে আমি মেয়ে। ইয়ান তখন বুঝতে পারে একমাত্র সেই বুঝতে পারেনি। এরপরে এরা লুওকে শ্যানের কাছে নিয়ে আসে। ইয়ান বলে, এত বড় কেস আমি মহারাজের সামনে তুলে ধরতে চাই। শ্যান লুওকে বলে, তুমি কি মরতে ভয় পাও? যদি ভয় না পাও তাহলে আমি যেটা বলবো সেটা করতে হবে। শ্যান জিনকে বলে, আপনার আর আমার মধ্যে এত দূরত্ব কবে থেকে হলো? আপনি রাজধানী থেকে গিয়েছিলেন অথচ আমাকে জানালেনই না। ইয়ান এদের দুজনকে বাইরে যেতে বলে। শ্যান বলে, মনে হচ্ছে তুমি আর লুকাতে চাইছো না, তবে তুমি ভেবে দেখেছো সে তোমার ভাবি। যদি তোমরা একসাথে থাকো আজীবন তোমাদেরকে কথা শুনতে হবে। ইয়ান বলে, আমার কিছু যায় আসে না, মানুষের ভয় আমি সারা জীবনের মতো নিজের খুশি বিসর্জন দিতে চাই না, তবে আমার জন্য জিনকে কথা শুনতে হবে, এটা সত্যি আমার খারাপ লাগছে। তখন শ্যান বলে, এক কাজ করতে পারো, তুমি জিনকে আমার কাছে বিয়ে দিয়ে দাও, তাহলে আর তোমাকে কথা শুনতে হবে না।
ইয়ান তাকে চুপ থাকতে বলে। এরপর দেখা যায় লুও মিনিস্টার অফ জাস্টিসের গাড়ির সামনে গিয়ে কান্নাকাটি করে বলতে থাকে, আমার বাবাকে অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। এখানে সে সবকিছু বলতে থাকে যে তার বাবার কোনো অন্যায় নেই, রাজকুমার ইউ তার বাবাকে ব্যবহার করেছে। একটু পর রাজকুমার ইউ আসে আর বলে এই সবকিছু মিথ্যে। তখন লুও তার বাবার কিছু প্রমাণ দেখায়। সাক্ষী হিসেবে ইয়ান আর জিন সেখানে আসে। ইয়ানও সাথে করে কিছু প্রমাণ এনেছে। তখন সেখানে মহারাজ আসে। মহারাজ সবকিছু দেখে রাজকুমার ইউকে নিয়ে যেতে বলে। ইয়াং বলে, মহারাজ, উনি এত বড় একটা অন্যায় করেছে, ওনাকে পাবলিকের সামনে শাস্তি দেওয়া উচিত। মহারাজ বলে, তুমি আমার বিচারের উপর কথা বলছো? ইয়ান বলে, আমার পরিবার এত ভালো হওয়া সত্ত্বেও এত বড় অপবাদ মাথায় নিয়েছে শুধুমাত্র ওনার কারণে। আপনি যদি পাবলিকের সামনে এটা ক্লিয়ার না করেন তাহলে আমার পরিবারের নাম ক্লিয়ার হবে কি করে? তবে মহারাজ তারপরও তার ভাইকে নিয়ে যেতে বলে। লুও বলে, আমার কাছে একটা প্রমাণ আছে, রাজকুমার ইউ আমাদের শত্রু দেশের সঙ্গে মিলে আছে। এটা শুনে তারা সবাই অবাক হয়ে যায়, কিন্তু মহারাজ তারপরও তার ভাইকে নিয়ে যেতে বলে। রাজকুমার ইউ তখন হাসছিল। তখন ইয়ান তার গলা চেপে ধরে আর বলে, বিচার যেহেতু পাবো না তাহলে তোকে এখানে শেষ করে আমার বাবা আর ভাইয়ের আত্মাদের শান্তি দেব। মহারাজ এরপর ইউকে জেলখানায় বন্দি করতে বলে। এরপরে ইয়ান লুওকে বলে, তোমার বাবা এমন কোনো প্রমাণের কথা বলেনি, তাহলে তুমি এই প্রমাণ কোথায় পেলে? তখন দেখানো হয় সেন লুওকে এটা দিতে বলেছিল, এবং এটা কিন্তু কোনো সত্যিকারের প্রমাণ ছিল না, এটা একটা মিথ্যা চিঠি ছিল। তবে লুও বলে না যে এই চিঠি তাকে সেন দিয়েছে। জিন বলে, তুমি সত্যিটা বলে দাও। লু বলে, শুনেছি তুমি নাকি আমার বোন, তাহলে তুমি কেন আমাকে সাপোর্ট করছো না? আমি শুধুমাত্র আমার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য এগুলো করছি। ইয়ান রাগ করে রাজকুমার ইউ এর ছেলে আসে এবং তাকে মেরে বলতে থাকে, কেন আপনি আমার বাবা আর ভাইদের মেরেছেন? সে বলে, আমি তাদের মারতে চাইনি, আমি শুধু চেয়েছিলাম যাতে তারা যুদ্ধে হেরে যায়। আমি তাদেরকে ভয় দেখাই যাতে তারা কখনো আমার চোরা কারবারির ব্যাপারটা মহারাজকে না জানাতে পারে। তখন জিন এসে বলে, আমাদের এখান থেকে যাওয়া উচিত। তারা দুজন তখন চলে যাচ্ছিল। ওই সময় তারা কারো আসার শব্দ শুনে লুকিয়ে পড়ে। এরপর ইয়ান আবার রাজকুমার ইউকে দেখতে যায় যে সে কি বলছে। একটু পর জিন দেখতে পায় ওই কালো পোশাক পরা লোক আসলে মহারাজ, যে কিনা এইমাত্র রাজকুমার ইউ এর সঙ্গে দেখা করে এসেছে। সে এরপর ইয়ানের কাছে এসে দেখে ইউ মরে পড়ে আছে। ইয়ান বলে, তুমি চলে যাও। জিন বলে, তুমি যদি আমাকে সবকিছু না বলো আমি যাব না। ইয়ান তখন বলে, আমাদের পরিবারকে ফাঁসিয়েছে মহারাজ নিজে। তখন সে কল্পনা করে একটু আগে রাজকুমার ইউ বলছিল, ভাইয়া আমি জানতাম তুমি আসবে, তুমি আমাকে বাঁচাতে এসেছো তাই তো? মহারাজ বলে, না, আমি তোমাকে বাঁচাতে আসিনি। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তোমাকে বাঁচালে আমার সব শেষ হয়ে যাবে। ইউ বলে, তুমি কি ভুলে গেছো? ওই সময় আমি বাবাকে মেরেছিলাম, দ্বিতীয় ভাইকে আটকে দিয়েছিলাম যাতে তুমি রাজা হতে পারো। এখন তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না। সে বলে, এজন্যই তো এতদিন আমি তোমার অন্যায় সহ্য করেছি। ওই সময় আমাদের দ্বিতীয় ভাই রাজকুমার দুয়ানকে রাজা বানানোর জন্য শাও পরিবার অনেক চেষ্টা করেছে। আমার বাবা নিজের একটা আদেশনামা লিখে শাও পরিবারকে দিয়েছিল, তাই শাও পরিবারকে তো আমাকে শেষ করতেই হতো। এরপরে সে নিজের ভাইকে মেরে ফেলে, আর এখন ইয়ানকে এই কেসে ফাঁসিয়ে মারবে। ইয়ান বলে, আমাকে সবকিছু স্বীকার করতে হবে, তাহলেই হয়তো শাও পরিবারের মহিলারা বেঁচে যাবে। জিন বলে, তুমি কোনো চিন্তা করো না, তুমি অন্যায় স্বীকার করবে না, তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি আসবো তোমাকে বাঁচাতে। এরপর সে বাড়িতে আসে। এখানে সেন ছিল। জিন আজ রাতের মধ্যে বাড়ির সবাইকে অন্য কোনো শহরে চলে যেতে বলে। তার শাশুড়ি প্যাকিং করতে চলে যায়। জিন সেনকে তাকে সাহায্য করতে বলে। সেন বলে, তুমি আমাকে কেন টানছো? জিন বলে, আপনি নিজে থেকেই তো নাক গলিয়েছেন তাই না? আপনি তো ওই চিঠিটা লুকে দিয়েছেন, আপনি কি ভেবেছেন আমি জানতে পারবো না? সেন বলে, কিন্তু এখন যে পরিস্থিতি, এতে আমরা কি করতে পারবো? জিন বলে, আমি অনেক বড় একটা সত্যি জানতে পেরেছি। রাজকুমার ইউ আগের মহারাজকে মেরেছিল এবং আগের মহারাজ নিজের একটা সিক্রেট আদেশনামা লিখেছিল। আমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে, তাহলে প্রমাণ হবে বর্তমান রাজা আসলে রাজা নয়। একমাত্র তাহলেই আমরা ইয়ানকে বাঁচাতে পারবো। তখন দাদি বলে, আমি ভেবেছিলাম এই কথা আমি কাউকে বলবো না, তবে এখন আমাকে বলতেই হচ্ছে। আমার স্বামী আর আগের মহারাজ অনেক ভালো বন্ধু ছিল। মহারাজ অনেক ভয় পেত যে তার 3 ছেলের মধ্যে কে রাজা হবে। বড় 2 ছেলের মধ্যে এগুলো নিয়ে প্রায় দ্বন্দ্ব বেঁধে থাকতো। যদিও রাজকুমার দুয়ান যুবরাজ ছিল, তারপরেও মহারাজ ভয় পেত যে বড় রাজকুমার সিংহাসন কেড়ে নেবে। তাই আগের মহারাজ যুবরাজ মানে রাজকুমার দুয়ানকে রাজা করে একটা আদেশনামা লিখে ইয়ানের দাদাকে দিয়েছিল। তবে এরপর হঠাৎ মহারাজ মারা যায়। যুবরাজ আর বর্তমান রাজার মধ্যে ফাইট হয়, আর সেখানে বর্তমান রাজা জিতে যায়। এরপর রাজকুমার দুয়ানও কিছুদিন পর মারা যায়। তাই জেনারেল ওই সিক্রেট আদেশনামাটা লুকিয়ে রেখেছিল। ওই আদেশনামা এই বাড়ির একটা পিলারের মধ্যে আছে, সেখানে তালা দেওয়া আছে, আর সেই তালার চাবিটাকেই বলা হয়
শাও পরিবারের প্রাইভেট সিল। তারা বলতে থাকে সেই সিল কোথায়। তখন দাদি জিনকে বলে তোমার হেয়ার পিনটা খোলো। জিন হেয়ার পিন দিলে দাদি সেটা শ্যানের হাতে দেয়, অর্থাৎ এটাই ওই তালার চাবি। শ্যান বলে এজন্যই তো এত বছরের শাও পরিবারের প্রাইভেট সিল কেউ খুঁজে পায়নি। এরপর রাজ দরবারে মহারাজ চিৎকার চেঁচামেচি করছিল যে ইয়ানকে চরমভাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তবে তখনই অনেক সৈন্যবাহিনী নিয়ে শ্যান আর জিন সেখানে আসে। শ্যান রাজকুমার ইউ এর ওই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে ডাকে, যে কিনা তার মাস্টারে রেখে যাওয়া মহারাজের বিরুদ্ধে প্রমাণগুলো দেখায়। এরপর শ্যান তার দাদার লিখে যাওয়া আদেশনামা দেখায়। এতে তো মন্ত্রীরা সবাই অবাক হয়ে যায়। তারা এই রাজাকে বিদ্রোহী ঘোষণা করে। আর যেহেতু রাজকুমার দুয়ান বেঁচে নেই, তাই রাজকুমার দুয়ানের ছেলে শ্যানকে মহারাজ ঘোষণা করা হয়। আর শ্যান এখনই এই মহারাজকে বন্দী করতে বলে। মহারাজ চলে যাওয়ার সময় জিনকে বলে তুমি এত কিছু করেছো শুধুমাত্র ইয়ানকে বাঁচাতে, তবে দুর্ভাগ্য সে বেঁচে নেই। এরপর জিন দৌড়ে জেলখানায় আসে। তখন সে একটা বডি দেখে কান্নাকাটি শুরু করে। তবে ওই সময় ইয়ান সামনে থেকে তাকে ডাক দেয়। মিন বলে আমি থাকতে তোমার চিন্তা কিসের। তখন দেখানো হয় তারাই এসে ইয়ানকে বাঁচিয়েছে। এরপরে জিন ইয়ানকে ব্যান্ডেজ করে দিচ্ছিল। ইয়ান বলে এবার আমি সবাইকে বলে দেব আমি তোমাকে বিয়ে করতে চাই। ইয়ান জিনকে কিস করে। তখন তার মা এসে তাকে দেখে ফেলে। এরপর তার মা এদের দুজনকে অ্যানসেটাল হলে বসিয়ে অনেক বকাঝকা করতে থাকে। সে জিনকে বলে নিজের দেওরের সঙ্গে তুমি এই কাজটা কি করে করতে পারলে। ইয়ান বলে এগুলো আমার দোষ, আমি ওর পেছনে ঘুরে ঘুরে ওকে রাজি করিয়েছি। তার মা বলে তোমার মতো ছেলে পালক আনাই আমার ভুল হয়েছে। ইয়ান তখন অনেক কষ্ট পায়। জিন বলে মা আপনি এসব বলবেন না, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তখন ইয়ানের দাদি আসে আর বলে কে বলেছে তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে, তুমি এই বাড়ির যোগ্য বউ। জিনের ননদ বলে আমি ভাবিকে কোথাও যেতে দেব না। তার মা তখন বলতে থাকে তার মানে তোমরা সবাই ভালো, আমি খারাপ তাই তো। সে রাগ করে বাইরে চলে যায়। তখন সে সামনে ইউনশিকে দেখতে পায় আর ভীষণ অবাক হয়ে যায়। এখানে আমরা জানতে পারি ইউনশির বিষের অ্যান্টিডোট মহারাজের ঘরে পাওয়া গেছে, তাই ইউনশি এখন সুস্থ। ইউনশির মা তার নিজের ছেলেকে জড়িয়ে ধরে। সে জিনের কথা বলতে চাইলে ইউনশি বলে সে অনেক আগে থেকেই জানে, আর এখন সে অন্য একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে। পরে সে মিনকে ডাকে। তার মা আর দাদি এতে খুশি হয়। এরপর মিন আর ইউনশি দূরে এক শহরে বাস করার জন্য চলে যায়। ইয়ান জিনকে বলে তুমি বলো তুমি কি চাও, আজ আমি অনেক খুশি, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তখন সে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। এরপর দেখা যায় এদের দুজনের বিয়ে হচ্ছে। বিয়ে কমপ্লিট হওয়ার সাথে সাথেই খবর আসে ইয়ানকে এখনই যুদ্ধে যেতে হবে। জিন বলে আমিও যাব তোমার সাথে। এরপর 6 মাস পরে সিন দেখানো হয়। ইয়ান বলে আচ্ছা তুমি যদি বিয়ে থেকে পালিয়ে না যেতে, আমার ভাইয়া যদি যুদ্ধে না যেত, যদি শাও পরিবারের কোনো বিপদ না হতো, তাহলে কি আমাদের মিল হতো। জিন বলে অবশ্যই হতো, যেটা ভাগ্যে আছে সেটা একসময় না একসময় পূর্ণ হতোই। সত্যি কথা বলতে ওই দিন পাহাড়ের চূড়ায় তোমার আর আমার প্রথম দেখা নয়, আমি তোমাকে আরো অনেক আগে দেখেছি। আমার মনে সবসময় এই কষ্টটা থেকে যাবে যে ওই দিন আমি কেন তোমাকে আমার ভালোবাসার কথা বলিনি। তখন সে আবারও তাদের প্রথম দেখা কল্পনা করে আর মনে করে সে জিনের কাছে গিয়ে বলছে আমি তোমাকে পছন্দ করি। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। 10-এর মধ্যে তোমরা কত দিতে চাও সেটাও জানিয়ে দিও। এরপরে তোমরা কোন ড্রামা দেখতে চাও সেটাও প্লিজ জানিয়ে দিও। ভিডিওতে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।